জি, এটা আমরা সবাই একমত যে বিচার অবশ্যই হতে হবে এবং বিচারের পাশাপাশি আমাদের যেই সমাজের মধ্যে যে সাংস্কৃতিক দিকগুলো সেগুলোর কারণগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। আমি একটু পাপি আপার কাছে যেতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নবনির্বাচিত সরকার পেলাম এবং সরকারের সাধারণত বলা হয় যে 3 মাস বা 100 দিন একটা মধুচন্দ্রিমার সময়, এবং সেই সময়ে পারও হলো এবং পার হওয়ার কাছাকাছি সময়, এবং আমরা সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, এগুলো তাদের অগ্রাধিকারের মধ্যে ছিল। এর মধ্যে আমরা দেখলাম যে দেশীয় আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে নানা কিছু জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্য যুদ্ধ, সেগুলো কিন্তু সরকারকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু যখন আমরা গত কয়েকদিনের পত্রিকা পড়ছি বা আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছি, সেখানে কিন্তু আমরা যখন এই ধর্ষণের ঘটনা, বিশেষ করে এত ছোট একটা বাচ্চা মেয়ে, এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, সরকারের প্রতি কি জনগণের আস্থা, যে জায়গাটা, যদিও সরকার বলছেন যে তিনি সরকার প্রধান নিজে, প্রধানমন্ত্রী গিয়েছেন রামেসার বাসায়, তো সেই আস্থার জায়গাটা কি তৈরি হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সাথে এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে কেন এই মাত্রায় আসলে ধর্ষণটা বাড়ছে, আবার শিশু ধর্ষণ, শিশু বৃদ্ধ কেউই বাদ পড়ছে না, এবং এমন ধরনের ঘটনা যেগুলো আমাদেরকে আসলে স্থির থাকতে দিচ্ছে না। এই ভয়াবহতা বৃদ্ধির কারণটা কি, আপনার কি মনে হয়? এটা হচ্ছে কি আপা, আমি তো আইনজীবী, আমি এমনি আপনি সামাজিক কর্মী হিসেবে দেখবেন ওই যে ইয়াসমিন হত্যা, ইয়াসমিনকে পুলিশরা ধর্ষণ করে যেভাবে হত্যা করছিল, তো তখন ধরেন এমন একটা ব্যাপার ছিল হচ্ছে বিএনপি সরকার নিজেই ধর্ষণটা করে ফেলেছে, মানে নারীবাদী সংস্থাগুলো এমনভাবে রাস্তায় নেমেছিল। তারপরে 15-18 বছর মানে শিশু তানিয়া থেকে বৃদ্ধা খাদিজা থেকে হাইকোর্টের বারান্দায় অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তারা মুখে কলু পেড়ে বসেছিল। এখন আমি আবহাওয়ান কাল থেকে আমি দেখছি যে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। শিশুরা ধর্ষণের শিকার হওয়ার পরে এটা রাষ্ট্রে একটা নির্মম, নিষ্ঠুর এবং মানবিক যে বিষয়টা, এখানে নিষ্ঠুরভাবে এমন ঘটনা ঘটাচ্ছে, স্বাভাবিক কারণে এখানে মানবিকতা স্তব্ধ হয়ে যাচ্ছে। এখন যে ভদ্রলোক এই ঘটনাগুলো ঘটালো, কি যারা ঘটাচ্ছে, আপনি মাদ্রাসা থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে এবং পাশাপাশি প্রতিবেশী থেকে শুরু করে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, তো এই ঘটনাগুলোতে এই লোকগুলোর বিচার 3 মাসে কিন্তু দেখবেন নিম্ন আদালতে হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘসূত্রিতা যেখানে হচ্ছে সেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মানে হাইকোর্টে যখন আপিল করছে, আপিল করার ক্ষেত্রে তখন আপিল শুনানির যে কার্যতালিকা, এই কার্যতালিকা দীর্ঘ, দেখা যাচ্ছে তার 20 বছর 30 বছর আগেরও আপিল শুনানি সমাপ্ত হয়নি। স্বাভাবিক কারণে এখন আপিলের নাম্বার আর সাল যখন থাকবে 2025, আর একটা সাল যখন থাকবে 2011, তখন প্রায়োরিটি তো 11 পাবে। আর অ্যাপিলের ডিভিশনের যে ব্যাপারটা, সকাল 9টা থেকে 11টা, আধা ঘন্টা রেস্ট, তারপরে আবার ওই 11:30 থেকে 1টা কি 1:15 পর্যন্ত প্রতিদিন বসে। স্বাভাবিক কারণে সেইখানে হাইকোর্টও যদি নারী নির্যাতন, ধর্ষণ এবং শিশু নির্যাতনগুলি, বিশেষ করে শিশু নির্যাতনগুলো 100% সত্য মামলা, কিন্তু ওই অ্যাডাল্ট যে রেপগুলো দেখা যায়, সেগুলোতে দেখা যায় যে মেডিকেল টেস্টের রিপোর্ট আসতেছে যে নো সাইন অফ রেপ, অথবা হ্যাবিচুয়েট, অথবা আরও বীর্য পরীক্ষা করার সময় দেখা যাচ্ছে যে যেই লোককে আসামি করছে সেই লোকের সাথে বীর্যের মিল নেই। তারপরেও কিন্তু যাবজ্জীবন সাজা দিয়ে দিচ্ছে নিম্ন আদালত, যে অন্ততপক্ষে মেয়েদের পক্ষে আইনটা থাক, সমাজ যাতে ভয় পায় এরকম পৈশাচিক ঘটনা ঘটানোর ক্ষেত্রে। এখন যে ব্যাপারটা, এই আইনগুলা আপনার নিম্ন আদালত সাজাটা দিয়ে দিচ্ছে, এখন এইখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে ডিসিশন নিতে হবে, এবং এখানে আইন কর্মকর্তারাও তাদেরকেও সাহায্য করতে হবে যে রেপ, শিশু রেপগুলো অন্তত পক্ষে যে সালেরই হোক সব বাহির করে নিয়ে কার্যতালিকাতে এগুলো আগে দিয়ে দেওয়া। যেমন ফাঁসির যে মামলা, কার্যতালিকাতে আগে না আসলে আপনি তো, যার ফাঁসি হয়েছে সে তো অপরাধী, স্বীকারও করছে, আবার রিভিউ পর্যন্ত সে কিন্তু যাবে, একটা দীর্ঘ পরিক্রমার ভিতরে চলে আসতেছে। তো এইখানে সিদ্ধান্ত নিতে হবে আইন কর্মকর্তাকে এবং আইন মন্ত্রণালয়কে, যে হচ্ছে এই শিশু রেপগুলো অন্তত পক্ষে যে সালেরই হোক, এগুলো সব বাছাই করে গোছায়
হাইকোর্ট সুপ্রিম কোর্ট রিভিউ পর্যন্ত দ্রুততার সাথে এটা শেষ করতে হবে। তাহলে হলো কি মানুষের আস্থা ভিতরে বিচার ব্যবস্থাটা থাকলো। এখন এই আস্থার বিচার ব্যবস্থা, এটা তো বিএনপি সরকার প্রথম দিন মানে ইউনূস সরকার আসার পর থেকেই সবচেয়ে আমরা প্রবলেমে আছে তো বিএনপি, এবং নির্বাচিত হওয়ার পরও সরকার গঠন করার পরও সবচেয়ে বেশি প্রবলেমে আছে বিএনপি। কারণ ধর্ষণ যে করছে ধর্ষক, তার স্ত্রী তাকে সাহায্য করলো, আবার একটা বাচ্চা মেয়েকে তার দুলাভাই ধর্ষণ করলো, আবার কেউ নিজের ভাই ধর্ষণ করছে, আবার কেউ মাদ্রাসার শিক্ষক দ্বারা ধর্ষিতা হচ্ছে, কোনো ছেলে আবার মাদ্রাসার শিক্ষক দ্বারা বলাৎকার হচ্ছে, শ্লীলতাহানি ঘটছে, যৌন নির্যাতনের হয়রানি হচ্ছে, সম্মুখীন হচ্ছে। এখন স্বাভাবিক কারণে যে যেটা করছে দোষ তার না, দোষ হচ্ছে সরকারের। ব্যাপারটা এরকম যে সরকার এখানে সাথে সাথে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বসছে। এখন পাশাপাশি দুটো বাসায় ফ্ল্যাটে থাকি, প্রতিবেশী বাচ্চাটাকে ধর্ষণ করে মেরে ফেলে দিল নিষ্ঠুর, নির্মম, অমানবিক ভাবে, এবং তার স্ত্রী সহযোগী। আজকে তার স্ত্রী যত কথাই বলুক, যত অস্বীকারই করুক, ঘুমাইছিলাম, এটা তো পৃথিবীতে বিশ্বাস কেউ করবে না, বিশ্বাসযোগ্য না। এবং এরকম কিছু স্ত্রীরও যদি ফাঁসি হয়ে যায়, তখন মানুষের সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে তার ওই যে একটা মেয়ে কি ছেলে রেখে যাবে পৃথিবীর বুকে তার জন্মের, সেইটা তখন অনাথ হলো। তো অন্য মায়ের বুক যখন খালি করলে নিজের সন্তানকেও যে অনাথ হয়ে পৃথিবীতে বাঁচতে হয়, এইটা অন্তত পক্ষে কিছু মানুষের উপলব্ধি হবে যারা এই সমস্ত কর্মকাণ্ড লোলুপ দৃষ্টি বাচ্চা শিশুদের প্রতি নিক্ষেপ করে। এইটা একটা। আর রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দলীয়ভাবে এটা ব্যাপকভাবে ওয়ার্ড ওয়ারি, সেন্টার ওয়ারি একবারে মোটিভেশন প্রয়োজন। এইটার জন্য ধরেন প্রশাসনের উদ্যোগ থেকে সভা সমাবেশ করতে হবে, রাজনৈতিক সংগঠনগুলো সভা সমাবেশ করতে হবে। এখানে তো আমি রীতিমতো দেখছি যে রাষ্ট্রের সরকারের বিরোধী দল রীতিমতো মনে হচ্ছে সরকার রেপ করছে, সরকারই ধর্ষণ করছে, এমন ভাবে সরকারের দিকে তাদের রক্তচক্ষু এবং আঙ্গুল হেলন, মানে যে কোনো মুহূর্তে ফেলে দিবে এরকম পরিস্থিতি। তো বিষয়টা তো তা না, এটা একটা সামাজিক অবক্ষয়, এটা একটা নৈতিক অবক্ষয়, এবং শুধু ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। কারণ মাদ্রাসায় যখন একটা শিশু ধর্ষিতা হচ্ছে, মাদ্রাসায় যখন একটা কিশোর বলাৎকার হচ্ছে, তখন আপনি শরিয়া আইন দিয়ে দেশ চলবে না। যখন আপনি খ্রিস্টানদের সাথে বসছেন, বিদেশিদের সাথে বসছেন, তখন আপনি বলতেছেন, আবার নিজের যখন প্রয়োজন তখন আপনি বলতেছেন শরিয়া আইন দিয়ে বিচার হবে। তো বাংলাদেশের সিআরপিসিতে জনসমক্ষে ফাঁসির কোনো বিধান তো নাই। জি, বিচার প্রক্রিয়াটাকে একভাবে ত্বরান্বিত করা দরকার, আবার সামাজিকভাবে মোটিভেশন করা দরকার। এবং যারা চাচ্ছেন যে শরিয়া আইন এবং প্রকাশ্যে ফাঁসি, ওনাদেরকেও তো সিআরপিসিটা পড়তে হবে যে প্রকাশ্যে ফাঁসির বিষয়টা সারা পৃথিবীর খুনের বদলে খুন, লাশের বদলে লাশ, এই ধরনের একটা প্রতিহিংসা রাজনীতিকে যেন আমরা উৎসাহিত করছি কিনা। জি, পাপি আপা, আপনার আলোচনা আমরা আবার আসবো। বিচার প্রক্রিয়াটাকে আমাদের ত্বরান্বিত করা দরকার, কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি সেটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কারণটাই হচ্ছে এখানে। আমি নিজে দেখেছি নো সাইন অফ রেপ অ্যাডাল্ট, যেটা ধরেন 35 বছরের মহিলা, 20 বছরের ছেলে, সে রেপের মামলা করছে এবং সে মামলা করছে 2.5 মাস 3 মাস পর, তখন নো সাইন অফ রেপই আসবে। জি, আমি একটু মানে আসতে চাই আপনাকে, আর একটু জানতে চাই। যেমন আপনি বলছিলেন যে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে হবে, একই সাথে সামাজিকভাবে যে সচেতনতা সেটা বৃদ্ধি করতে হবে। কিন্তু সমাজের মধ্যে যখন আমরা দেখি যে শিশুরা, নারীরা প্রত্যেকেই কিন্তু এক ধরনের ছোটবেলা থেকে একটা ভীতি নিয়ে তারা চলাফেরা করতে হয় যে আমি আসলে কখন কোথায় যাব, রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে হাঁটবো, রাতে কতটুকু সময় বাইরে থাকবো, একটা ভীতি যে যে কোনো সময় আমার উপরে একটা নিপীড়ন হতে পারে বা একটা হামলা হতে পারে। এবং যে সাইদ ভাই যেটা বলছিলেন যে পোশাক নিয়ে কথা বলা হয়, বা অনেক সময় আমরা দেখি যে ধর্ষককেও নানাভাবে চিহ্নিত করা হয় যে সে হয়তো অনেক বেশি আসক্ত ছিল কিনা, সে মানে তার চরিত্র ভালো না বা দুষ্ট চরিত্রের লোক, এইভাবে যে চিত্রায়িত করা হয়, সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে মানে এটা কি কেবল কোনো পুরুষের সমস্যা, বা নাকি আসলে আমরা সমাজে নারীকে কি দৃষ্টিতে দেখা হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি নিয়েও আমাদের আসলে কাজ করা দরকার। সমাজের মধ্যে, আইনের মধ্যে, প্রচার প্রচারণার মধ্যে যে আমরা দেখি যে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, সেটার সাথে এই ধর্ষণের মনস্তত্ত্বের কোনো সংযোগ আপনি খুঁজে পান কিনা? আমি তো আইনজীবী, জি জি, আমি আইনের প্রেক্ষাপটে কিছু কিছু অভিজ্ঞতা আমার আছে।
যেমন আমি চাঁপাইনবাবগঞ্জে একটা মামলা পাইছি, তিনটা যা ঠিক রাত্রি 2টার সময় একসাথে তারা বাইরে ওয়াশরুমে যায়। তো গ্রামের ভিতর তো ওয়াশরুম বেডরুমের সাথে অ্যাটাচ থাকে না, বাইরে যেতে হয়, ওটাকে কান্টা বলে গ্রাম্য ভাষায়। তো প্রতিদিন এই ছেলেগুলো আবার এদের স্বামীরা সবাই বিদেশে থাকে, শাশুড়ির হঠাৎ একদিন সন্দেহ হচ্ছে তারা 3 জন একসাথে যায় কেন। তো যে দেখে যে 3 জন 3টা পুরুষের সাথে তারা দৈহিক সম্পর্কে মিলিত হচ্ছে। এই শাশুড়িটা যখন যে চিৎকার দিছে, তখন ওই 3 জন তিন যাকে ফেলে দিয়ে ওই 3টা পুরুষ তখন শাশুড়িটাকে ওখানে জবাই করছে, কিন্তু মেরে ফেলে যখন দিচ্ছে মডেলে জবাই করে ফেলে দিয়ে চলে গেছে। এখন এখানে তখন মামলা হয়েছে কিন্তু মার্ডারের, ঠিক আছে, মার্ডার কেসের মামলা তো হবেই। কিন্তু ওই মহিলারা কিন্তু স্বেচ্ছায় দুর্ঘটনা ঘটাচ্ছে, তারা কিন্তু রেপের মামলা তারা করেনি, এই মহিলার মার্ডারের মামলা, মার্ডারের ঘটনার বয়ান তখন তার ভাইয়েরা এভাবে আসছে।